আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে এই তীব্র শীতে বাচ্চা কি কি রোগের ঝুঁকিতে ভুগছে এবং কি কি রোগ এই শীতকালীন সময়টাতে বাচ্চা আক্রান্ত করতে পারে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন পাচ্ছি যে বাচ্চারা ঠান্ডা কাশি সর্দিতে আক্রান্ত হচ্ছে। এই শীতকাল সময়টা বাচ্চার জন্য ঠান্ডা কাশির অত্যন্ত বেশি ঝুঁকিপূর্ণ একটা সময়। অনেক বাচ্চা আমরা পাচ্ছি যারা নিউমোনিয়া আক্রান্ত, কোনো বাচ্চা পাচ্ছি তীব্র নিউমোনিয়া আক্রান্ত, অনেক বাচ্চা পাচ্ছি আমরা যে ব্রঙ্কিওলাইটিস আক্রান্ত। পাশাপাশি আমরা পাচ্ছি যে সকল বাচ্চার আগে থেকে অ্যাজমা ছিল সে সকল বাচ্চার অ্যাজমার পরিমাণটি বেড়ে গেছে। যে সকল বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত তাদের দেখা যায় যে বাচ্চার তীব্র জ্বর হয়, সাথে শ্বাসকষ্ট এবং কাশি থাকে, এবং দেখা যায় যে বাচ্চার বুকের যে খাঁচ অথবা সেটি ভিতরের দিকে ডেবে যায় এবং শ্বাসকষ্টের কারণে বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারে না। অনেক বাচ্চা দেখা যায় যে নেতিয়ে পড়ে এবং অনেক বাচ্চার জ্বর এত বেশি হয় দেখা যায় জ্বরের পরবর্তীতে আরো বিভিন্ন কমপ্লিকেশন ডেভেলপ করে। যদি এরকম কোনো লক্ষণ দেখা যায়, যদি দেখা যাচ্ছে বাচ্চা ঘন ঘন শ্বাস নিচ্ছে, বাচ্চার জ্বর বেশি এবং বাচ্চার কাশি দিচ্ছে এবং বুকের দুধ টেনে খেতে পারছে না, তাহলে আর দেরি না করে অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের শরণাপন্ন হবেন। পাশাপাশি আমরা এই সময়টাতে ব্রঙ্কিওলাইটিসের কিছু প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি। যেমন এই টাইমটাতে দেখা যাচ্ছে বাচ্চা এই রোগীগুলো ঠান্ডা কাশি হচ্ছে, বুকের মধ্যে শোঁ শোঁ আওয়াজ দিচ্ছে, রাতের বেলা বেশি কাশছে, কিন্তু বাচ্চা দেখা যায় আদারওয়াইজ প্লেফুল থাকছে বা খাওয়া দাওয়া স্বাভাবিক করছে। এরকম কোনো যদি সিচুয়েশন হয়, ব্রঙ্কিওলাইটিস যদি সাধারণ থাকে তাহলে ঘরে চিকিৎসা করা সম্ভব, কিন্তু ব্রঙ্কিওলাইটিস যদি তীব্র আকার ধারণ করে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমরা এই টাইমটাতে পাচ্ছি অ্যাজমা আক্রান্ত বাচ্চাদের অ্যাজমার পরিমাণটা বাড়ছে, অ্যাজমা অ্যাটাকটা বেশি হচ্ছে, এ সকল বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে, বুকের মধ্যে শোঁ শোঁ গড়গড় আওয়াজ হচ্ছে। এ সকল বাচ্চাকে, অ্যাজমা আক্রান্ত বাচ্চাকে আপনি ঘরে অবশ্যই নেবুলাইজার মেশিন রাখবেন এবং প্রয়োজন হলে আপনি অবশ্যই নেবুলাইজ করবেন। যদি অ্যাজমা কন্ট্রোলের বাইরে চলে যায়, অধিক শ্বাসকষ্ট হয়, বাচ্চার শুকনো কাশি হয়, বাচ্চা দেখা যায় যে ঘুম থেকে রাতের বেলা কাশতে কাশতে উঠে যায় অথবা ভোরবেলা অনেক বেশি কাশি হয়, তখন আপনি অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের শরণাপন্ন হবেন। পাশাপাশি এই শীতকালীন সময়টাতে বাচ্চাদের প্রচুর ডায়রিয়ার পরিমাণটা বেড়েছে। হ্যাঁ দর্শক, এই টাইমটাতে রোটাভাইরাস ডায়রিয়ার পরিমাণটা বেড়ে যায় এবং আমরা প্রতিনিয়তই এরকম রোগী পাচ্ছি যে দীর্ঘদিন ধরে পায়খানা এবং পায়খানা সহজে ভালো হচ্ছে না। এই টাইমটাতে প্রথমে পায়খানাটা শুরু হয় বমি দিয়ে, বমি বন্ধ হওয়ার পরে দেখা যায় যে বাচ্চা একদম সস্তা পানির মতো পায়খানা করে। রংটা বেশিরভাগ ক্ষেত্রেই সাদা হয়, মলের পরিমাণ খুবই কম থাকে, কিন্তু পানির পরিমাণ অনেক বেশি থাকে। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে অবশ্যই আপনি দ্রুতই তাকে ওরসালাইন খাওয়াবেন এবং ওরসালাইন সবসময় আধা লিটার পানিতে একটি ওরসালাইন গুলিয়ে খাওয়াবেন। পায়খানা ধরতে অনেক সময় দেখা যায় 5 থেকে 7 দিন সময় লাগে। এই টাইমটাতে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং বারবার পানি এবং ওরসালাইন এবং তার স্বাভাবিক খাবারটা খাওয়ানোর মাধ্যমে পানি শূন্য থেকে বাচ্চাকে বাঁচাতে হবে। আমরা শীতকালীন সময়ে আমরা আবার লক্ষ্য করছি যে বাচ্চার যে স্কিন বা চর্মরোগগুলো অনেক বেশি বেড়েছে। তার মধ্যে খুব বেশি বেড়েছে হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিসের এই সময়টাতে দেখা যাচ্ছে সচেতনতার অভাব এবং চিনতে না পারার কারণে স্ক্যাবিস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ব্যক্তি থেকে অন্য বাচ্চাদেরও খুব দ্রুত স্ক্যাবিস ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির কোলে বাচ্চাকে দেওয়া যাবে না। পাশাপাশি যদি কোনো বাচ্চা এরকম যদি লক্ষণ দেখা যায় এবং ঘরে যদি অন্য কারো অ্যালার্জি বা চুলকানি থাকে তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসা করতে হবে এবং সেক্ষেত্রে আমরা 5% পারমেথ্রিন অথবা বেনজাল বেনজয়েড আরও বিভিন্ন ওষুধ আছে, সেগুলো দেওয়ার মাধ্যমে বাচ্চাকে এই জায়গা থেকে আমরা বাঁচিয়ে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।